হ্যালো বন্ধুরা, অনুমান করুন আমরা আজ কোথায় আছি। আমরা অযোধ্যায় আছি, সিয়ামি রাজ্যের ঐতিহাসিক রাজধানী। এই শহরটি 250 বছর আগে উন্নতি করেছিল। কিভাবে এরকম শেষ হয়েছে, আসুন আজ বিস্তারিতভাবে অন্বেষণ করি। অযোধ্যা বুঝতে আমাদের অবশ্যই 1350 সালে ফিরে যেতে হবে। ক্ষমার সাম্রাজ্য পতনের মধ্যে ছিল এবং পুরানো থাই রাজধানী সুখোথাই দুর্বল হয়ে উঠছিল। এই সুযোগটি দখল করে রাজা রামথিবোধি প্রথম 3টি নদীর সংমিশ্রণে একটি দ্বীপে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন, চাওফরায়া, লোকবুরি এবং পাশাক। রামায়ণের কিংবদন্তি শহরের নামে এই শহরটির নাম অযোধ্যা করা হয়েছিল, এমন একটি নাম যার অর্থ অপরাজ্য। ধীরে ধীরে একটি নতুন সাম্রাজ্য বেড়ে ওঠে এবং এর সাথে অযোধ্যা একটি সমৃদ্ধ রাজধানী হিসাবে আবির্ভূত হয়। 16তম এবং 17তম শতাব্দীর মধ্যে অযোধ্যা বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলির মধ্যে একটি হয়ে উঠেছিল। ইউরোপীয় ব্যবসায়ী এবং ভ্রমণকারীরা বর্ণনা করেছেন যে এর রাস্তাগুলি সোনার দিয়ে প্রশস্ত বলে মনে হচ্ছে। এটি প্রাসাদগুলি সূর্যের আলোতে ঝকঝকে এবং এর লোকেরা রেশম পরা ছিল। ফরাসি কূটনীতিক সিমন ডি লা লুবেরে লিখেছেন যে অযোধ্যা সৌন্দর্য এবং পরিশীলিততার ক্ষেত্রে প্যারিসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই শহরটি প্রায় 1 মিলিয়ন লোকের আবাসস্থল ছিল, সেই সময় লন্ডনের চেয়ে অনেক বেশি জনসংখ্যা। 1693 সালে লেখা তার ফরাসি বই ফ্রম দ্য কিংডম অফ সিয়াম প্রচুর তথ্য সরবরাহ করে অযোধ্যায় রাজ্যের স্থাপত্য, সংস্কৃতি এবং বাণিজ্যের বিশদ বিবরণ দেওয়া একটি ধন সম্পদ। এই মন্দিরগুলি ছিল ধ্যান, শিল্প এবং দর্শনের কেন্দ্র, যেখানে বুদ্ধ ধর্মীয় শিক্ষাগুলি হিন্দু এবং ক্ষমার প্রভাবের সাথে একত্রিত হয়েছিল। কিন্তু অযোধ্যায় কেবল একটি আধ্যাত্মিক শহর ছিল না, এটি একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক শক্তিও ছিল। চীনা রেশম, ভারতীয় মশলা, ফার্সি কার্পেট, জাপানি তলোয়ার এবং ইউরোপীয় আগ্নেয়াস্ত্র তার বাজারে প্রবাহিত হয়েছিল। ফ্রান্স, নেদারল্যান্ড, জাপান এবং এমনকি মুঘল সাম্রাজ্যের কূটনীতিকরা রাজ্যের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু প্রচুর সম্পদের সাথে প্রচুর ঈর্ষা আসে। অযোধ্যার অনেক শত্রু ছিল এবং কেউ বার্মিজদের চেয়ে বেশি অধ্যবসায় ছিল না। শতাব্দী ধরে বার্মি এবং সিয়ামিরা নৃশংস যুদ্ধে সংঘর্ষ করে। 1548 সালে বার্মার রাজা তাবিন শেহতির রাজত্বকালীন অযোধ্যার উপর প্রথম বড় বার্মি আক্রমণ ঘটে। তবে সাহসী রানী সুরিজোথাইয়ের নেতৃত্বে সিয়ামিরা সফলভাবে তাদের রাজ্যকে রক্ষা করেছিল। তার বীরত্বপূর্ণ কাজটি সাহসীর একটি স্থায়ী প্রতীক রয়ে গেছে এবং আজও থাই জনগণের দ্বারা সম্মানিত। 1563 সালে বার্মার রাজা বাইনানং অযোধ্যার চারপাশে একটি বড় আকারের আক্রমণ শুরু করেন। শহরটি 1464 সালে আত্মসমর্পণ করেছিল এবং রাজা মাহা চক্রপাতকে বার্মার ভাসাল হিসাবে নেওয়া হয়েছিল। অযোধ্যা একসময় একটি শক্তিশালী রাজ্য এখন বার্মার নিয়ন্ত্রণে ছিল। কয়েক বছর ধরে বার্মিজদের দ্বারা অযোধ্যায় দখল করা হয়েছিল। যাই হোক, সিয়ামিরা 1584 সালে রাজা নারেশুয়ানের অধীনে স্বাধীনতা পুনরুদ্ধার করে। স্বাধীনতার 180 বছর পর অযোধ্যায় নড়বড়ে মাটিতে দাঁড়িয়ে এটির শক্তি ধরে রাখার জন্য সংগ্রাম করে। এদিকে বার্মিরা শত্রুতায় লুকিয়েছিলেন, ধৈর্য ধরে আবার আঘাত করার নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন। 1765 সালে
বার্মার রাজা সিনবিউশিন দুটি শক্তিশালী বাহিনীর সাথে আজত্তায়ার উপর ব্যাপক হামলা শুরু করেন। 2 নিরলস বছর ধরে সিয়ামিরা মরিয়া হয়ে তাদের রাজধানীকে রক্ষা করার কারণে প্রচণ্ড যুদ্ধ চলেছে। কিন্তু এপ্রিল 1767 সালে বার্মিরা অবশেষে আজত্তার দেয়াল ভেঙে দেয়। একবার ভিতরে গেলে তারা এর বিশাল সম্পদ লুটপাট করে, এটির পবিত্র মন্দির লুটপাট করে এবং হাজার হাজার লোককে হত্যা করে। এর ধ্বংসের সাথে আজত্তায় রাজ্য একটি দুঃখজনক সমাপ্তিতে এসেছিল। এর চূড়ান্ত অধ্যায় আগুন ও রক্তে লেখা হয়েছিল। এমনকি আজও আজত্তার অবশিষ্টাংশ এই দুঃখজনক গল্পটি বহন করে, তবে তারা একসময়ের শক্তিশালী আজত্তা রাজ্যের প্রমাণ হিসাবেও দাঁড়িয়েছে। আজত্তায় রাজ্যকে তার পূর্ণ গৌরবে কল্পনা করা আকর্ষণীয় একটি স্বাধীন এবং শক্তিশালী রাজ্য। তার শীর্ষে এই সেই জায়গা ছিল যেখানে ইউরোপীয় দূত, ভারতীয় ব্যবসায়ী, চীনা ব্যবসায়ী এবং আরব কূটনীতিকরা রাজার সাথে শ্রোতা খোঁজার জন্য জড়ো হয়েছিল। এটা কল্পনা করা অবিশ্বাস্য যে আজত্তায়ার এই জায়গা থেকে বিয়োগ 16 শতকের সময় বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলির মধ্যে একটি এমন সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল যা ইতিহাসের গতিকে আকার দিয়েছে। এই জায়গাটি অবশ্যই পরিদর্শন করা উচিত, যেখানে আজত্তার অতীতের প্রতিধ্বনি একটি শান্ত এবং মনোরম পরিবেশে স্থায়ী থাকে। প্রাচীন শহর আজত্তায়ার সংরক্ষিত অবশিষ্টাংশ এখন আজত্তায়া ঐতিহাসিক পার্ক নামে পরিচিত। প্রায় 700 একর জমিতে বিস্তৃত এই বিশাল ঐতিহাসিক স্থানটি ব্যাংকক থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত। এর বিশাল সংস্কৃতি এবং ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে ইউনেস্কো 1992 সালে আজত্তায়া বিশ্ব ঐতিহ্যগত স্থান হিসাবে মনোনীত করেছে। প্রতিদিন হাজার হাজার দর্শক আজত্তায় অন্বেষণ করেন, এর সমৃদ্ধ ইতিহাস এবং নিরবচ্ছিন্ন সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হয়। আমরা এখন 14তম শতাব্দী থেকে মহান ঐতিহাসিক তাৎপর্য একটি মন্দির ওয়াট মাহাতে আছি। আজত্তায় রাজ্যের রাজকীয় মন্দির হিসাবে কাজ করে, এটি রাজ্যের ধর্মীয় ও রাজনৈতিক জীবনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। আজ আবহাওয়া মন্দিরটি দেখে কেউ আশ্চর্য হচ্ছে এটি তার প্রধান সময়ে কতটা দুর্দান্ত ছিল। প্রবেশদ্বারে একটি সাবধানে তৈরি করা মডেল দেখায় যে এই মন্দিরটি একবার আজত্তার গৌরবময় যুগে কেমন দেখাচ্ছিল, এর প্রাক্তন মহিমায় একটি আভাস দেয়। ভেঙে যাওয়া মূর্তি, ভেঙে যাওয়া ধ্বংসাবশেষ এবং বিকৃত বুদ্ধের মাথা সেই দুঃখজনক ঘটনার ভুতুড়ে অনুস্মারক হিসাবে দাঁড়িয়ে আছে। যুদ্ধ সত্যিকারের অগ্রগতি বা দীর্ঘস্থায়ী সমৃদ্ধির দিকে পরিচালিত করে না, এমন কঠোর সত্যের একটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করে। 1767 সালে আজত্তার পতনের পর একসময়ের গৌরবময় রাজধানী ধ্বংসাবশেষে পুড়ে এবং পরিত্যক্ত ছিল। বার্মিজ আক্রমণ সিয়ামি অভিজাত, সৈন্য এবং সাধারণ নাগরিকদের পালিয়ে যেতে বাধ্য করে, আশ্রয়ের সন্ধানে জমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। বিশৃঙ্খলার মধ্যে একজন সক্ষম সামরিক নেতা জেনারেল তাকসিন বেঁচে থাকা ব্যক্তিদের সংগ্রহ করেন এবং বার্মিজদের বিরুদ্ধে প্রতিরোধের নেতৃত্ব দেন। 1768 সালে আজত্তার পতনের 1 বছরেরও কম সময় পরে থাকসিন বার্মিদের বহিষ্কার করার জন্য একটি সফল প্রচারণার নেতৃত্ব দেন, সিয়ামের স্বাধীনতা পুনরুদ্ধার করেন। রাজা থাকসিন নিজেকে শাসক ঘোষণা করেন এবং রাজ্য পুনর্নির্মাণ করেন, একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করেন। যাই হোক, 1782 সালে তার শাসন শেষ হওয়ার পর জেনারেল চক্রী রাজা রাম আই হিসাবে সিংহাসনে আনেন, রাজধানীকে ব্যাংককে স্থানান্তরিত করেন
যেখানে তিনি চক্রী রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা আজ থাইল্যান্ডে শাসন চালিয়ে যাচ্ছে। ওয়াট মহাতের একটি বোধি গাছের শিকটের মধ্যে জড়িত বুদ্ধের মাথা আজত্তার একটি আইকনিক প্রতীক হয়ে উঠেছে। 1767 সালের বিধ্বংসী বার্মি আক্রমণের পর শহরের বেশিরভাগ অংশ এর পবিত্র মন্দির সহ ধ্বংসাবশেষে ছেড়ে যায়। সময়ের সাথে সাথে প্রকৃতি সাইটটি পুনরুদ্ধার করে এবং গাছের শিকড় ধীরে ধীরে বুদ্ধের মাথার চারপাশে বেড়ে ওঠে, আলতো করে এটিকে আটকায়। স্থিতিস্থাপকতা, আধ্যাত্মিকতা এবং সময়ের স্থায়ী উত্তরণকে মূর্ত করে। আমার কাছে এই বুদ্ধ মাথা একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে বিপর্যয় কখনই শেষ নয়। পরিবর্তে তারা অতীতের প্রতিধ্বনি হিসাবে দাঁড়িয়েছে, প্রতীক যে প্রতিটি শেষ কেবল নতুন কিছু শুরু। আজত্তায় যা আমাকে আঘাত করেছিল তা হল কিভাবে থাই লোকেরা প্রতিটি পরাজয়ের পরে সবসময় দ্রুত উঠেছে, পুনর্নির্মাণ করেছে এবং স্থিতিস্থাপকতার সাথে নতুন সূচনা গ্রহণ করেছে। সম্ভবত এই অধ্যবসায়ের মনোভাবের কারণেই থাইল্যান্ড পরে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ হয়ে ওঠে যেটি কখনই ইউরোপীয় শক্তি দ্বারা উপনিবেশ করা হয়নি। ভিডিও উপভোগ করেছেন? সাবস্ক্রাইব করুন, আপডেটের জন্য ঘন্টা আইকনটি আঘাত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার সমর্থনের অর্থ অনেক।